মহাভারতে চক্রব্যূহের কথা তো আমরা সকলেই জানি, কিন্তু এই চক্রব্যূহ ছাড়াও আরও ভয়ঙ্কর 10টি ব্যূহ ছিল, যার ভিতর প্রবেশ করলে আর কখনো বেরিয়ে আসা সম্ভব ছিল না। বহু কুশল যোদ্ধারাও এই ভয়ঙ্কর জটিল ব্যূহ থেকে বেরিয়ে আসতে প্রায় অসমর্থই হয়েছিল। বন্ধুরা, আজকে আমরা মহাভারতের চক্রব্যূহ ছাড়াও আরও 10টি ব্যূহের কথা নিয়ে আলোচনা করব। তাই আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর ব্যূহ ছিল চক্রব্যূহ। যদি কোনো যোদ্ধা এই ব্যূহ থেকে বেরিয়ে আসার সঠিক পদ্ধতি না জানে, তাহলে তার মৃত্যু অবশ্যই নিশ্চিত ছিল। এই চক্রব্যূহ রচনা করেছিল কৌরব সেনাপতি দ্রোণাচার্য। ভীষ্ম পিতামহ তখন শরশয্যায়, পিতা অর্জুন তখন যুদ্ধক্ষেত্রে অনুপস্থিত। ঠিক এই রকম কঠিন সময়ে গুরু দ্রোণাচার্য সেনাপতি পদে বসেই রচনা করলেন চক্রব্যূহ। এই পরিস্থিতি তৈরি করা হয়েছিল অভিমন্যুর জন্য। কেন? তার কারণ হলো, একই পরিবার থেকে দুই পক্ষের যুদ্ধ হলো মহাভারতের এই বিশাল রণক্ষেত্র। তাই প্রায় সকল মহারথীরাই জানত অর্জুন পুত্র অভিমন্যু চক্রব্যূহের ভিতরে প্রবেশ করতে জানলেও সেখান থেকে বেরিয়ে আসার কৌশল জানত না। কারণ অভিমন্যু মাতৃগর্ভে থাকাকালীন এই ব্যূহে প্রবেশের কথা শুনেছিল, কিন্তু বেরিয়ে আসার পদ্ধতি শোনার আগেই তার মা সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল। তাই এক প্রকার ষড়যন্ত্র করেই অভিমন্যুকে বাধ্য করা হয় চক্রব্যূহে প্রবেশ করার, এবং 7 যোদ্ধা মিলে নির্মমভাবে বালক অথচ সে বীর যোদ্ধার প্রাণ কেড়ে নেয়। আপনারা জানলে অবাক হবেন, এই ভয়ঙ্কর চক্রব্যূহ ছাড়া আরও অনেকগুলি ভয়ঙ্কর ব্যূহ রচনা হয়েছিল সেই দিনের কুরুক্ষেত্রে। মোট 18 দিন যুদ্ধে অধিক ব্যূহ রচনা হয়েছিল। আজ সেই ভয়ঙ্কর সব ব্যূহগুলিরই বিস্তারিত আলোচনা করব। এই ব্যূহগুলি এতটাই সুন্দর আর ভয়ঙ্কর ছিল যে আজকের দিনের উন্নত টেকনোলজি দিয়েও এমন পারফেক্ট সেনাবিন্যাস করা প্রায় অসম্ভব হয়ে যায়। মোট 18 দিন ধরে চলেছিল মহাভারতের মহাসংগ্রাম। এই সংগ্রামে ভারতের সবথেকে উচ্চ পর্যায়ের রথী মহারথীরা থাকবে না তা বলার অপেক্ষা রাখে না। কৌরব আর পাণ্ডব একই রক্তের সঙ্গে একে অপরের লড়াই চালিয়েছিল। এক ভাই আরেক ভাইকে ধর্মের পথে আনতে না পেরে এই মহাবিনাশের পথ বেছে নিয়েছিল। থাক এসব কথা, সকলেই জানেন, তাই বাজে কথা বন্ধ করে এখন মূল আলোচনায় ফেরা যাক। কৌরবরা মূলত রক্ষাত্মক ও বেষ্টনকারী ব্যূহ রচনা করেছিলেন। অর্থাৎ সহজ ভাষায় যদি বলা যায়, তবে কৌরবদের ব্যূহগুলি এমনভাবে সাজানো হতো যাতে করে নিজেদের সেনার উপর কোনো আক্রমণ হওয়ার আগেই শত্রুকে 10 দিক থেকে ঘিরে ফেলা হতো, যাতে শত্রুপক্ষ কোনোভাবেই আত্মরক্ষা করতে না পারে। এই ব্যূহগুলো ছিল সাধারণত মকর, গরুড় ও সর্বোপরি চক্রব্যূহ। এবার আসা যাক পাণ্ডবদের দিকে। পাণ্ডবরা প্রতিশোধের স্পৃহায় দগ্ধ ছিল। তাদের উদ্দেশ্যই ছিল অধর্মের বিনাশ ঘটিয়ে পুনরায় ধর্মকে স্থাপন করা। তাই পাণ্ডবরা সাধারণত আক্রমণকারী ব্যূহ রচনা করেছিল, যেমন বজ্র, কৌঞ্চ ইত্যাদি। চক্রব্যূহ ছাড়াও প্রধান যে ব্যূহগুলি রচনা করা হয়েছিল তার প্রথম হলো গরুড় ব্যূহ। যুদ্ধ দ্বিতীয় ও তৃতীয় দিনে এসে পড়েছে। এই গরুড় ব্যূহ এই দ্বিতীয় ও তৃতীয় দিনেই রচনা করেছিলেন কৌরব সেনাপতি পিতামহ ভীষ্ম। এটি আকারে ছিল গরুড় পাখির ন্যায়, এবং ভীষ্ম পিতামহ ছিলেন সব সেনাদের সামনে, অর্থাৎ প্রধান ও মুখ্য সেনাপতি হয়ে। তিনি ছিলেন পাখির ঠোঁটের সামনে। দ্বিতীয় যে ব্যূহটি ছিল তা হলো ক্রৌঞ্চ ব্যূহ। এটি রচনা করেছিলেন পাণ্ডবরা। সারস বা বক প্রজাতির পাখির আকারে এই ব্যূহ নির্মিত হয়। পাণ্ডবদের সেনাপতি দ্রৌপদীর পিতা দ্রুপদ ছিলেন সারস বা বকের চঞ্চুতে। ধৃষ্টদ্যুম্ন গুরুত্বপূর্ণ অবস্থানেও ছিলেন। যুদ্ধের তৃতীয় দিনে পাণ্ডবরা আরও একটা ভয়ঙ্কর ব্যূহ রচনা করেছিলেন। সেটি হলো অর্ধচন্দ্র ব্যূহ। এটি আকারে ছিল অর্ধচন্দ্রাকৃতি। চতুর্থ ব্যূহ হলো মকর ব্যূহ। মকর অর্থাৎ কুমির।
কুমিরের আকৃতির ব্যূহ রচনা করেছিলেন কৌরব পক্ষ। এটি প্রচণ্ড শক্তিশালী এবং প্রতিরক্ষামূলক ব্যূহ ছিল। এরপর পঞ্চম যে ব্যূহটির কথা বলবো তা হলো বজ্রব্যূহ। ইন্দ্রের বজ্রের ন্যায় অভেদ্য, শক্তিশালী অটুট এই ব্যূহের কেন্দ্রে থাকে শক্তিশালী এক যোদ্ধা এবং বাইরে থাকতো স্তরে স্তরে সৈন্য। শত্রুপক্ষ একটি স্তর ভেদ করার সাথে সাথেই দ্বিতীয় স্তরের সেনারা বজ্রের ন্যায় ঝাঁপিয়ে পড়ত। এটাই ছিল এই ব্যূহের বিশেষত্ব। একে ভাঙা খুব কঠিন নয়, বরং কঠিনতম ছিল। ষষ্ঠ যে ব্যূহটির কথা বলবো সেটি হলো পদ্মব্যূহ। এই পদ্মব্যূহ ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও পরিকল্পিত একটি রণবিন্যাস, যার নাম থেকেই বোঝা যায় এটি পদ্ম ফুলের মতো গঠন করে সাজানো হতো। পদ্ম ফুলের মতো সাজানো এই রণবিন্যাসকে তিনটি প্রধান ভাগে সাজানো হতো। প্রথমটি হলো এর কেন্দ্র, অর্থাৎ মধ্যভাগ। এখানে থাকতেন প্রধান সেনাপতি বা শক্তিশালী এক যোদ্ধা, যেমন দ্রোণাচার্য বা ভীষ্মের মতো মহারথীরা। এরপর আসে দ্বিতীয় ভাগ, পদ্মের পাপড়ি। সৈন্যরা পদ্মের পাপড়ির মতো চারিদিকে ছড়িয়ে থাকত। এই পাপড়িগুলির মধ্যে সেনাদল আলাদা আলাদা ইউনিটে সাজানো থাকত। এই পাপড়ি সেনাদলের কাজ হলো যখন শত্রুপক্ষ পাপড়ি ভেদ করে পদ্মের কেন্দ্রে পৌঁছায়, ঠিক তখনই পাপড়ি বন্ধ হয়ে যায়। এর ফলে শত্রু কোনোভাবেই বাইরে যেতে পারত না। এবং তৃতীয় ভাগ হলো এর বাইরের স্তর। এই পদ্মব্যূহের কেন্দ্রে পৌঁছাতে গেলে সবার প্রথমে বাইরের দিকের অশ্বারোহী, রথী ও পদাতিক বাহিনীর সঙ্গে লড়তে হতো। এদের প্রতিহত করতে পারলে তবেই পদ্মের পাপড়ির ভিতর পৌঁছানো সম্ভব হতো। এই ব্যূহ এমনভাবে সাজানো হতো, প্রথমে দেখলে মনে হবে এর কেন্দ্রে পৌঁছানো খুব সহজ, কোনো কঠিন ব্যাপার নয়। কিন্তু এটা যতটা সহজ মনে হতো, এটা ঠিক ততটাই কঠিন। কারণ এই পদ্মের একটি স্তর ভাঙলে আরেকটি স্তরের সেনা সামনে চলে আসতো। অর্থাৎ এই ব্যূহ প্রথমে শত্রুকে বিভ্রান্ত করত, তারপর ধীরে ধীরে তাকে দুর্বল করত। এর ফলে ব্যূহের কেন্দ্রে অবস্থানকারী যোদ্ধা সুরক্ষিত থাকত এবং কেন্দ্রে পৌঁছানোর আগেই শত্রুর বিনাশ ঘটাতে সক্ষম হতো। এরপর সপ্তম যে ব্যূহের কথা বলবো সেটা হলো সূচিমুখ ব্যূহ। এই ব্যূহ রচনা করেছিলেন পাণ্ডবরা শ্রীকৃষ্ণের নির্দেশে। সূচি অর্থাৎ সূচ মানে এই ব্যূহ ছিল সূচের ফলার মতো তীক্ষ্ণ ও ধারালো অস্ত্রের মতো ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে রচনা করা। এই ব্যূহের কেন্দ্রে ছিল অর্জুন। সরু একটি লাইনের মতো করে সাজানো এই ব্যূহ শত্রুপক্ষের যে কোনো স্থানে হঠাৎ আক্রমণ করত। এর ফলে শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে পড়ত যে ঠিক কোন স্থানে আক্রমণ হয়েছে আর কোন স্থানকে প্রতিরক্ষা দিতে হবে। মানে হলো শত্রুকে বিভ্রান্ত করে যে কোনো স্থানে আঘাত করে শত্রুপক্ষের ব্যূহকে দুর্বল করে দেওয়াই ছিল সূচিমুখ ব্যূহের প্রধান উদ্দেশ্য। হঠাৎ করে কম সময়ের মধ্যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব হতো এই ব্যূহের মাধ্যমে। এছাড়াও যদি শত্রুপক্ষের কোনো অভেদ্য ব্যূহকে দ্রুত ভাঙার দরকার পড়ত বা সেই দুর্ভেদ্য ব্যূহের ভিতরে অর্থাৎ কেন্দ্রে পৌঁছানোর দরকার পড়ত, তখন এই সূচিমুখ ব্যূহের প্রয়োজন পড়ত। তবে যদি এই ব্যূহের অগ্রভাগ কোনোভাবে পরাজিত হতো, তাহলে সম্পূর্ণ ব্যূহ নিমেষের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যেত। কিন্তু অর্জুন ছিল শ্রেষ্ঠ ধনুর্ধারীদের মধ্যে একজন, আর সেই কারণেই তাকে পরাজিত করা এত সহজ ছিল না। তাই পাণ্ডব পক্ষ অর্জুনকে কেন্দ্রে রেখে সূচিমুখ রচনা করেছিলেন। অষ্টম যে ব্যূহর কথা বলবো সেটি হলো শঙ্খব্যূহ। শঙ্খ নাম থেকেই বোঝা যায় এর আকার আসলে ঠিক কিসের মতো হবে। ঠিক ধরেছেন, সম্পূর্ণ শঙ্খের আকৃতির এই ব্যূহ। এই শঙ্খব্যূহ হলো এমন একটি বুদ্ধিদীপ্ত ফাঁদ যার ভিতরে শত্রুপক্ষকে আগে প্রবেশ করতে দেওয়া হতো। এরপর তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হতো এবং সেখান থেকে বেরোনোর পথ চিরতরে বন্ধ করে ফেলা হতো তখনকার যুদ্ধ নিয়ম অনুযায়ী। এই ধরনের জটিল ব্যূহ সাজাতে পারতেন মহারথী ভীষ্ম এবং দ্রোণাচার্যের মতো কৌশলগত দক্ষ যোদ্ধারা। নবম যে ব্যূহটির কথা বলবো তা হলো মণ্ডল ব্যূহ। মণ্ডল অর্থাৎ চক্র বা বৃত্ত।
এই ব্যূহটি চারিদিক থেকে ঘেরা থাকে এবং সৈন্যরা বৃত্তাকারে অবস্থান করে। শুধু স্তরে স্তরে সৈন্য সাজানোই থাকতো না, বরং এই ব্যূহ ছিল চলমান। হ্যাঁ, ঠিকই শুনছেন, সৈন্যরা বৃত্তাকারে ঘুরতে থাকতো এবং এক স্থান থেকে অন্য স্থানে চক্রের আকারে ঘুরতেও পারত। এর মাঝখানে থাকতো গুরুত্বপূর্ণ যোদ্ধা বা সেনাপতি, কারণ বাইরের স্তরে থাকতো দ্রুতগামী সেনা, মানে অশ্বারোহী বা রথীরা। গতিমান হওয়ার কারণে শত্রু বুঝতেই পারতো না কে সামনে আছে অথবা কে পিছন দিকে আছে। এর ফলে শত্রুকে বিভ্রান্ত করে ঘিরে ফেলা খুব সহজ হতো এবং আক্রমণ ও আত্মরক্ষা দুটোই একসাথে করা যেত। অর্থাৎ এই মণ্ডল ব্যূহের প্রধান কাজ হলো শত্রুকে সহজেই ঘিরে ফেলা এবং সৈন্যদের ক্লান্তি কম করে বড় বাহিনীর এক শত্রুপক্ষকে নিয়ন্ত্রণ ও পরাজিত করা। এবার আসা যাক সর্বত্র ভদ্র ব্যূহ। এই ব্যূহ অনেকটা মণ্ডল ব্যূহের মতনই, কিন্তু এর পার্থক্য হলো মণ্ডল ব্যূহ ছিল বৃত্তাকার এবং চলমান, কিন্তু সর্বত্র ভদ্র ব্যূহ ছিল স্থির। এর লক্ষ্য ছিল প্রতিরক্ষা ও সুরক্ষা, কিন্তু এই ব্যূহ ছিল প্রথমে প্রতিরক্ষা ও পরে আক্রমণাত্মক। মণ্ডল এই ব্যূহটি শত্রুকে চারিদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ করত, কিন্তু সর্বত্র ভদ্র ব্যূহ চারিদিক থেকে প্রতিরোধ গড়ে তুলত। কুরুক্ষেত্রের যুদ্ধের অন্তিম ব্যূহ ছিল এটি। 18 দিনের পাণ্ডবরা যখন এই অভেদ্য এবং অটুট এই ব্যূহ রচনা করেছিলেন এবং দুর্যোধনকে পরাজিত করেছিলেন, তখন দুর্যোধন বুঝতে পেরেছিল যে তার পরাজয় নিশ্চিত এবং তার মৃত্যুও নিশ্চিত। তাই এই ব্যূহ ভেদ করতে না পেরে যুদ্ধক্ষেত্র থেকে মামা শকুনি গান্ধারে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পাণ্ডবরা তাকে হাতে নাতে ধরে ফেলে। পাণ্ডবরা দ্রৌপদীর অপমানের বদলা নেয় মামা শকুনির থেকে। মামা শকুনি ছিল দুর্যোধনের শেষ শক্তি, তাই শকুনির মৃত্যুতে আতঙ্কিত হয়ে দুর্যোধন এক সরোবরে লুকিয়ে পড়ে। পরে ভীম তাকে গদা যুদ্ধে পরাজিত করলে কুরুক্ষেত্রে সেই ভয়াবহ যুদ্ধের সমাপ্তি ঘটে। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। একটা লাইক হয়তো আপনাদের কাছে কিছুই নয়, কিন্তু আমাদের অনেকটা প্রেরণার জায়গা। কোন ব্যূহটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে।